নীতি নির্ধারক পর্যায়ে যারা রয়েছেন এই বাংলাদেশে, আগে যারা ছিলেন বর্তমানে যারা রয়েছেন, আমাদের এই মানসিকতার পরিবর্তন করতে হবে। আমি যেখানকার আমার সব কিছু সাজাবো সেখানকার বা তার আশেপাশের দিয়ে, এই মানসিকতা দিয়ে একটা বাড়ি হয়তো চলতে পারে, একটা দেশ চলতে পারে না। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা যে আমরা যেটা দেখছি, একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, আর বাংলাদেশের 3টা বিভাগ থেকে কোনো উপদেষ্টাই নেই। আপনি রংপুর বলেন, রাজশাহী বলেন, ময়মনসিংহ বলেন, 3টা বিভাগ থেকে কোনো উপদেষ্টা নেই। আবার সিলেট বলেন, খুলনা বলেন, বরিশাল বলেন, 3টা বিভাগ থেকে মাত্র 3 জন উপদেষ্টা। মানে পুরো বাংলাদেশের 6টা বিভাগ থেকে মাত্র 3 জন উপদেষ্টা, আর 2টা বিভাগ থেকে আমার উপদেষ্টা হচ্ছে 21 জন, প্রায় 21-22 জন। তো এটা কোনোদিনও একটা দেশের সামগ্রিক যে একটা চিত্র, যেটা আমরা প্রত্যাশা করি যে একটা সমান ডিস্ট্রিবিউশন হবে, সব কিছু ডিসেন্ট্রালাইজড হবে, এটা কোনোদিন এটা বহিঃপ্রকাশ করে না। আমরা আমাদের জায়গা থেকে যতই সমতার গল্প বলি, যত কিছুই বলি না কেন, যদি কাজে প্রকাশ না করি তাহলে ওই কথার কোনো মূল্য নাই। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে আপনি 24 জনকে 8টা বিভাগে 3 জন করে ভাগ করে না দেন, সমস্যা নেই। আমরা এই ইকুয়ালিটির কথা বলতেছি না, কিন্তু ইকুইটি থাকতে হবে, অন্তত আপনার রিপ্রেজেন্টেটিভ সেখানে থাকতে হবে। সেই জায়গা থেকে অন্তত এমন হতে পারতো যে প্রত্যেক বিভাগ থেকে 1-2 জন করে রয়েছে, প্রয়োজন অনুযায়ী কোনো বিভাগ থেকে 1-2 জন বেশিও থাকতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু এই বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না, এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এটি একটি সীমাবদ্ধতা যে তারা তাদের এই যে উপদেষ্টা পরিষদে এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজড, এটি বিভাগ পর্যায়ে তারা করতে পারে না। আমরা এরকম শ্রেণীবিন্যাসে ওইভাবে যাব না যে কার সামর্থ্য কী, কে কতদূর পড়াশোনা করেছে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্দিষ্ট একটা পদের জন্য আমরা ধরুন যে কোনো একজন, একটা মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা যাকে নিয়ে আসা হচ্ছে, উনি ওইটার জন্য কতটুকু যোগ্য। এখন এই যোগ্যতাকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসেবে সেখানে রাখবো। পাশাপাশি আমরা এখন কথাটা এমন আসতে পারে, যোগ্যতায় যদি প্যারামিটার হয় তাহলে আমি বিভাগের কথা কেন বলছি? ভাই, আমার 3 বিভাগ থেকে এরকম কি একজনও নেই যে একটা মন্ত্রণালয় চালানোর মতো ওই বিষয়ে বিশেষজ্ঞ বা যোগ্য? অবশ্যই রয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের এই কোয়ালিটি আমাদের একটা প্যারামিটার হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে কে অংশগ্রহণ করেছে, কে সমর্থন জানিয়েছে, কে নীরব ছিল, কে বিপক্ষে ছিল। অবশ্যই যার অংশগ্রহণ সরাসরি ছিল এখানে, যে এতদিনে নির্যাতিত, যে জনমানুষের কথা বলে এসেছে, তার প্রায়োরিটি সবার আগে হওয়া উচিত। সে ওই স্পিরিটটাকে সবচেয়ে বেশি ধারণ করবে। এরপরে যেই মানুষটা সামনাসামনি রাজপথে নেমে না হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, দেশে থেকে দেশের বাইরে থেকে হোক, সমর্থন জানিয়েছে, ওই সময়ে সৎ সাহসটি দেখিয়েছে, সেই মানুষটার এই জায়গায় প্রতিনিধিত্ব করা উচিত। কিন্তু আমি এই জায়গায় একদম স্পষ্ট করে, ভাই, আমরা সরকারের কেউ না, আমরা সরকারের কোনো সুবিধা ভোগ করি না। সরকারের ভালোটাকে ভালো বলবো, সীমাবদ্ধতাকে সরাসরি আমরা কটাক্ষ করব। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, এই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি না এই যে ফারুকিকে, এই ফারুকি কোন সময়, বিগত এই 36 জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? কখনোই নয়। তিনি তার সময়, পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামোদি করা দরকার সেভাবে করেছে। হতে পারে একটা লাইন লিখে, হতে পারে একটা ছবি তুলে, সবাই একই কাতারে ভাই ভাই সহমত ভাই বলে তোষামোদি করবে না। কেউ একটা লাইন লিখে, কেউ একটা শব্দ বলেও তোষামোদি করে। এই ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি, এবং আমরা আমাদের জায়গা থেকে বলি, এরকম নীরব থাকা, কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। তারা কোনোদিন এই স্পিরিটটিকে ধারণ করতে পারে না। যদি পারতো তখনই তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাতো। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যেই মানুষগুলো এই সামগ্রিক অভ্যুত্থানটাকে ধারণ করেছিল, ধারণ করছে, এবং স্পিরিটটিকে সামনেও ধারণ করার মতো মানসিকতা রাখে, শুধু তাদেরকে দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা হওয়া উচিত।